আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আমার চাপা ফুল গল্পের 7 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আরো 2 দিন পর আষাঢ়ের ফ্লাইট। সবকিছু গোছগাছ করা শেষ আরো আগেই। আজকে আসার ঠিক করে রেখেছে সারাদিনটা দোলনের সঙ্গেই কাটাবে, দোলনকে সময় দিবে। কালকে একটু দরকারি কাজ আছে, তাই কাল দেখা করার সুযোগ খুব কম। তাই আজকে দোলনের সাথে সময় কাটাবে। আশার ফ্রেশ হয়ে তৈরি হতে নিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে শার্টের বোতাম লাগাচ্ছে। এর মধ্যে দরজায় কেউ নক করে। আশার না তাকিয়ে ঢোকার পারমিশন দেয় কামিন। আশারের কথায় আয়নার দিকে তাকিয়ে ব্রুকুসকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট? কোনো উত্তর না পেয়ে আবারও বলে, কিছু বলার থাকলে বল, নয়তো নিজের রুমে গিয়ে ওড়নায় আঙ্গুল পেঁচানো শুরু কর। এখান থেকে বিদায় হ। তোর মতো আজাইরা টাইম নেই আমার কাছে, অনেক কাজ আছে আমার। মেঘ এবার ওর ওড়না থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলে, ইয়ে মানে আশার সাথে ভাই বল। ইদানিং দেখছি তুই ভুলে গিয়েছিস আমি সম্পর্কে তোর কি হই। আর তোর চেয়ে বড়। আশারের কথায় মেঘের মুখটা কেমন জানি পানসুটে বর্ণ ধারণ করলো। মেঘ মোটেও চায় না এখন আশারকে ভাই বলতে, তবু উপায় না পেয়ে মেঘের উদ্দেশ্য সফল করতে হলে ভাই তো বলতেই হবে। আশার ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? আশার কোনো উত্তর দেয় না। মেঘ আবারও বলে, কোথায় যাচ্ছ আশার ভাইয়া? আশার বলল, মঙ্গল গ্রহে যাবি? আশারের কথায় মেঘ বলল, তুমি আমার সাথে এরকম করে কেন কথা বলো? আশার বলল, সেটা তোর মনকে ভালো করে জিজ্ঞেস কর। মেঘ আশারের কথায় থতমত খেয়ে যায়। তাহলে কি আশার সব জেনে গেছে? জানার তো কথা না। কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে বিদায় হ। আমার কাজ আছে, আমি বের হব। মেঘ নিজের ভাবনা থেকে বের হয়ে এসে বলে, আসলে আমি বলছিলাম কি, তুমি তো চলেই যাবে, তাই বলছিলাম কি আজকে আমি একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে প্লিজ। আশার ব্রুকুসকে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আবারও অনুনয় করে বলে, প্লিজ আশার ভাইয়া, আমি তো এই শহরে কিছুই তেমন চিনি না। আর আমার তেমন বন্ধু বান্ধব হয়নি যে তাদের সাথে ঘুরবো। যাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা তো বাইরে তেমন একটা বের হয় না যে তাদের সাথে যাব। বাড়িতে বসে থাকতে আর কতক্ষণ ভালো লাগে বলো? নিয়ে চলো না তোমার সাথে আমাকে। আশার বলল, আজ সম্ভব না। আগে বললে হয়তো বা তোকে নিয়ে যাওয়ার কথা ভেবে দেখতাম, কিন্তু আজ তোর ভাবিকে নিয়ে যাচ্ছি, তাই আজকে তোকে আমি নিয়ে যেতে পারবো না। ভাবি কথাটা শুনে মেঘের ভিতরটা দাউ দাউ করে জ্বলে উঠছে। মেঘ আগেই বুঝতে পেরেছে আশার দোলনের সাথে বের হবে, এজন্যই ইচ্ছে করেই চাইছে আশারের সাথে যেতে। মেঘ বলল, ওয়াও, ভাবির সাথে মিট করতে যাচ্ছ? তাহলে তো আমাকে নিতেই হবে। আমি ভাবির সাথে দেখা করব। প্লিজ আশার ভাইয়া, প্লিজ আমাকে নিয়ে চলো। আশার চুপচাপ কিছু একটা ভাবছে। মেঘ আশারের মতিগতি কিছুই বুঝতে পারছে না, তবে ধারণা করছে আশার তাকে নিয়ে যাবে। কিন্তু মেঘকে অবাক করে দিয়ে আশার বলে, পসিবল না। আমার আর চাপা ফুলের মাঝখানে তোর কাবাব মেয়ে হাড্ডি হওয়া কোনো লাভ নেই। এর থেকে ভালো আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, উনি তোকে ঘুরিয়ে আনবে। তুই যেখানে যেতে চাস সেইখানেই, শুধু শুধু আমার সাথে গিয়ে বোরিং হবি। এরপর আশার নিজের বাইকের চাবিটা হাতে নিয়ে শীষ বাজাতে বাজাতে রুম থেকে বের হয়ে যায়। মেঘ আশারের যাওয়ার দিকে তাকিয়ে আগে ফুসছে। আশার চোখের আড়াল হওয়ার সাথে সাথে মেঘ আশারের রুমের ফুলদানটা হাতে নেয় ছুঁড়ে মারার জন্য। মেঘ বলে, কুল মেঘ কুল, এর মধ্যে রাগ দেখিয়ে লাভ নেই। তোর রাগে তোরই লোকসান, লাভ নেই কারোরই, কোনো লাভ নেই। রাগ দেখিয়ে কাজ হবে না, তোর কাছে আরো সময় আছে, কাজে লাগা মেঘ। নিজের মনের আগুন অন্য কাউকে ছড়িয়ে দে। কথাগুলো মেঘ নিজেই নিজেকে বলছে। আশার দোলনের বাড়ির সামনে রাস্তায় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দোলনের জন্য অপেক্ষা করছে। আশার মনে মনে সেই দিনটার কথা ভাবছে, যেই দিন দোলন এখানে পড়ে গিয়েছিল। আশার পানি দেওয়ার পর মুখ ধুচ্ছিল, কাদামাটিতে একাকার অবস্থা ছিল মেয়েটার। এখানেই আশার তার মন হারিয়েছিল। আশার সেই দিনের কথা ভাবতে ভাবতে মুচকি আসতে থাকে। আশারের ভাবনার ব্যাঘাত ঘটে আশারের সামনে কারো তুড়ি মারার শব্দে। আশার সামনের জনকে দেখে চোখ দুটো বড় বড় করে তাকায়। ভুল দেখছে ভেবে আবার নিজের চোখ বন্ধ করে আবারও তাকায়। না, ভুল দেখছে না, যা দেখছে সব সত্যি। তার সামনে শাড়ি পরিহিত মেয়েটা আসলেই তার চাপা ফুল। দোলন বলল, ঝাটকা খেলে মিস্টার আশার আহমেদ? ভ্রু উঠিয়ে তারপর দোলন কথাটা বলে। আশার বলল, ইয়েস। তাও আবার সেই ঝাটকা না, 880 ভোল্টের ঝাটকা খেয়েছে চাপা ফুল। আমাকে বুঝি প্ল্যান করে এইভাবে খুন করতে এসেছো? যদি তাই হয় তাহলে বলবো তুমি 100% সফল হয়েছ। আমি আসলেই খুন হয়ে গেছি। আশারের কথায় দোলন খিলখিলিয়ে হেসে ওঠে। আশার মুগ্ধ হয়ে হাসি দেখছে। ইস, আজ আমি হার্ট অ্যাটাক করে এখানে নিজের জীবন বিসর্জন দেব। এমন করে কেন আমার হৃদয়কে বারবার আঘাত করছো? এমনিতেই শাড়ি পরা রূপ দেখে পুরো দুনিয়া ভুলে গেছি, তার মধ্যে আবার এরকম হাসি দিয়ে পাগল করছো। তুমি কি চাইছো বলো মেয়ে? দোলন বলল, যা চেয়েছিলাম তা পেয়ে গেছি, আপাতত আর কিছুই চাইছি না জনাব।
দোলনের কথাই আশার বলল, তুমি এটা খুব অন্যায় করেছো। দোলন বলল, কিসের অন্যায়? আশার বলল, এই যে শাড়ি পরে আসবে তুমি আমাকে আগে বলনি, তাহলে আমিও পাঞ্জাবি পরে আসতাম। আশারের কথাই দোলন বললে কি আর এরকম সারপ্রাইজ হতে আষাঢ় মাস? বলে দোলন আশার নাকে টান দেয়। তারপর আশার বলে, তা অবশ্য ঠিক বলেছ, আমি কল্পনাতেও ভাবিনি তুমি শাড়ি পরবে। এখন যে আমার আবারও ওই দিনের মতো একটা ভুল করতে মন চাইছে। আশারের কথাই দোলন বলল, খবরদার আশার, এবার আমি তোমাকে গণধোলাই খাওয়াবো বলে দিলাম। আশার বলল, তাই নাকি? দোলন বলল, আশার কিছু না বলে বাইকে উঠে বসে। দোলনকে চোখের ইশারায় বসতে বলে। দোলন গিয়ে আশারের পিছনে উঠে বসে। আশার বাইকে স্টার্ট দেয়। আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না আষাঢ় মাস, কালামণিকে 2 ঘন্টার কথা বলে এসেছি। আশার বলল, আজ এসব কোনো কথাই শুনবো না আমি। আজ এই দিনটা শুধু তোমার আর আমার। আজ সারাদিন ঘুরবো ফিরবো, অনেক অনেক গল্প করব, আড্ডা দিব। দোলন বলল, কিন্তু? আশার বলল, কোনো কিন্তু নয়, একটা কথা বলবো চাপা ফুল। চাপা ফুল মানে? দোলন বলল, কি কথা? আশার বলল, বাইকে এরকম ভাবে বসে আছো, মনে হচ্ছে আমি অচেনা কেউ। মানুষ দেখলে ভাববে তুমি আমাকে ভাড়া করেছো গন্তব্যে পৌঁছানোর জন্য। অধিকার থাকা সত্ত্বেও এত কেন দূরত্ব? দোলন কিছু বলে না, শুধু চুপ থাকে। বাইক চালিয়ে আশার কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। আজ তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে যখন নিরিবিলি রাস্তা দিয়ে বাইক চলেছে, দোলন তখন সন্তর্পণে আশারের কাছাকাছি এগিয়ে এসে 2 হাত দিয়ে আশারকে জড়িয়ে ধরে, পিঠে মাথা রাখে। কয়েক সেকেন্ডের জন্য আশার খেয়াল হারিয়ে ফেলেছিল। হুট করে এরকম কিছু হয়। অনেক কষ্ট করে বাইকের নিয়ন্ত্রণ রেখে নিজেকে সামলে নেয়। দোলন এইভাবে জড়িয়ে ধরবে আশার তা কল্পনাও করতে পারেনি। আশার দোলন দুজনেই বাঁধন ছাড়া পাখির মতো সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরেছে। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, আইসক্রিম সবকিছুই খেয়েছে। নদীর পাড়ে বসে আশারের কাঁধে মাথা রেখে দোলন কিছু সময় কেঁদেও নিয়েছে। আগামীকাল চেয়েছিল আবারও দেখা করতে, কিন্তু আশারের কাল কাজ আছে, যার কারণে দেখা করতে পারবে না। তাই দোলনের ইচ্ছা আশার যেন বিমানে ওঠার আগে একবারের জন্য হলেও দেখা করে যায়, অন্তত 5 মিনিটের জন্য হলেও যেন দেখা করে যায়। আশার চেয়েছিল দোলন যেন এয়ারপোর্টে যায়, কিন্তু দোলন মানা করে দেয়। আশারের বাবা মায়ের সাথে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে। অজ্ঞতায় কি আর করার, আশার কথা দেয় পরশুদিন দোলনের সাথে দেখা করে তারপরে বিমানে উঠবে। আজকে আশারের ফ্লাইট, সকাল 11টায় আশারের ফ্লাইট। তাই আশার ঘড়িতে আর ফোনে দুটোতেই অ্যালার্ম সেট করে রেখেছিল সকাল 8টার। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, যেন সকালে তাড়াতাড়ি উঠতে পারে। সকালে আশারের ঘুম ভাঙে মায়ের ডাকে। আশার চোখ টিপ টিপ করে চোখ খুলে মায়ের দিকে তাকায়। আশার, উঠছিস না কেন বাবা? কয়টা বাজে দেখেছিস? ফ্লাইট মিস করবি বাবা। আশার মায়ের কথায় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি 10টা বাজে। এটা কি করে সম্ভব? আশারের মাথা চক্কর দিয়ে ওঠে। এটা কি করে সম্ভব? এত ঘুমিয়েছে আসছে। অ্যালার্মের শব্দেও সজাগ পেল না। অ্যালার্মের কথা মাথায় আসতেই ফোন আর ঘড়িটা হাতে নেয়। ফোন বন্ধ আর ঘড়িতেও কোনো অ্যালার্ম দেয়া নেই। আশারের মাথা কাজ করছে না। অন্যদিকে মিসেস রিমি তাড়া দিচ্ছেন আশারকে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য, নয়তো সত্যি সত্যি ফ্লাইট মিস করবে। আশার আর কিছু ভাবতে পারল না, তাড়াতাড়ি তৈরি হতে চলে গেল। মিসেস রিমি আশারের যাওয়ার দিকে ভ্রু কোঁচকায়। তিনি সকাল 8টায় এসেছিলেন আশারকে ডাকতে, কিন্তু মেঘ বাধা দিয়ে বলে যে যেতে হবে না। সে দেখে এসেছে আশার ঘুম থেকে উঠেছে, এমনকি তৈরিও হয়ে নিয়েছে। আশার নাকি বারণ করেছে তাকে এখন কেউ যেন ডিস্টার্ব না করে। মেঘের কথা বিশ্বাস করে মিসেস রিমি আর আশারের রুমের দিকে আসেনি। এটা বুঝতে পারছেন না তিনি মেঘ কেন এটা নিয়ে মিথ্যা কথা বলেছেন। মেঘ কি চায় না আশার বাইরে যাক? এখন কিছু বলবে না, আশার আগে ভালো মতো যাক, তারপর খোলাখুলি আলোচনা করবে। মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে। এবার বুঝতে পারছেন বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন তিনি। আশার এয়ারপোর্টের যাত্রা শুরু করেছে। গাড়িতে বসে দোলনকে কল দিয়ে মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করে না। আশার আশা ছেড়ে দেয়। তারপর মায়ের হাত ধরে বলেছিল দোলনকে দেখে রাখতে আর দোলনকে বুঝিয়ে বলতে। একরাশ মন খারাপ নিয়ে দেশ ছাড়ে, বুঝতেও পারে না স্বপ্ন পূরণ করতে গিয়ে পিছনে সাজিয়ে গুছিয়ে রেখে যাওয়া সম্পর্কটা একদম ঝড়ে তছনছ হয়ে যাবে। ওই দিনের পর থেকে আমি দোলনের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি আন্টি। প্রথম কয়েকদিন মেসেজ দিলে শুধু সিন করতো, কল দিলে রিসিভ করতো না, কিন্তু রিসিভ করলেও কথা বলতো না, অন্তত আমার কথা শুনতো। বাইরের দেশে গিয়ে আমার অবস্থা প্রথমে নাজেহাল। একেই তো সবকিছু নতুন পরিবেশে একসাথে খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। আমি যাওয়ার 2 দিন পরে এর মধ্যে ক্লাস শুরু হয়ে যায়। তুমি তো জানো আন্টি, ডাক্তারি পড়ায় কতটা শ্রম দিতে হয়। পুরোদমে ক্লাস হওয়ার পরে নিজের খাওয়া আর গোসলের সময়টাও ঠিকঠাক মতো পেতাম না। সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এইদিকে দোলন কথা বলতো না। এটা দেখে এক পর্যায়ে খুব রাগ হয় আমার। মেন্টালি ডিপ্রেশনে পড়ে যাই আমি। আরো বেশি সময় নিয়ে বইয়ের ভিতরে মুখ গুজে থাকতাম। রাগে দোলনকে ফোন দেওয়া বন্ধ করে দিলাম। ওরই শুধু রাগ আছে, আমার রাগ নেই। সব খবর মায়ের কাছ থেকে নিতাম।
ততদিনে নাকি মায়ের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে দোলনের। দুইজনেই নাকি ফ্রেন্ড হয়ে গেছে। মায়ের কাছে দোলনের গল্প শুনতাম। প্রতিদিন নাকি মায়ের সাথে কথা হতো, সপ্তাহে একদিন দেখা হতো। সব খবর তো মায়ের কাছ থেকেই পেতাম। তাই ঠিক করে নেই একবারে দেশে ফিরে তারপর রাগ ভাঙাবো দোলনের। আমার সাথে কথা না বলায় আমার রাগও হয়। এই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি এটা আমার ভুল, তবুও ওই সময় এটাই ঠিক মনে হয়েছিল। একদিন খুব করে ওর সাথে কথা বলতে ইচ্ছা করলো, এক পলক দেখার জন্য ইচ্ছা হলো। আবার কল দিলাম, মেসেজ দিলাম, কিন্তু এইবার আর কলটা রিসিভও হলো না আর মেসেজটাও সিন হলো না, কারণ দোলন আমাকে ব্লক দিয়েছে। কি অন্যায় আমার জানা ছিল না। পাগল হয়ে মায়ের কাছে ফোন লাগালাম। মা বলল মাকেও নাকি ব্লক দিয়েছে। অন্য ফোন দিয়ে 1000 বার ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তোমার ফোনেও ট্রাই করলাম, তোমার ফোন শুধু একটা কথাই বলে, বন্ধ। তখন রাত 2টা বাজে। আমার মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা এরকম হয়েছে যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ওই রাত 2টা বাজে মাকে আমি তোমাদের বাড়িতে পাঠালাম। মা তোমাদের বাড়িতে গিয়ে দেখে তোমাদের বাড়ির দরজায় তালা ঝুলছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে বললাম। মা বলল এত রাতে কাকে জিজ্ঞেস করবে? বললাম জানি না, তবুও যে করেই হোক দোলনের খবর নাও। দরকার পড়লে আশেপাশের বাড়িতে গিয়ে নক করো, তারপর আমাকে জানাও, নয়তো আমি শেষ হয়ে যাব। মা তাই করলো। তোমাদের বাড়ির পাশে নাকি কেউ আছিল, তাদেরকে যেয়ে নক করলো। তোমাদের পাশের বাড়ি থেকে জানতে পারলো তোমরা নাকি কোথাও চলে গেছো এই বাড়ি থেকে, আর নাকি বলে গেছো কেউ যদি খোঁজ করে তাহলে যেন বলে তোমরা নিজের ইচ্ছাতে যাচ্ছ, আর অতীতের যার সাথে যা কিছু ছিল সব ভুল। অতীতকে তোমরা পিছু ছাড়ার জন্য নাকি এইখান থেকে চলে যাচ্ছ। কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা। এর মধ্যে আমি অসুস্থ হতে থাকলাম। এমন পর্যায়ে গেলাম যে টানা 15 দিন হসপিটালে বিছানায় পড়ে থাকতে হয়। দেখার মতো কেউ ছিল না। আমার রুমমেট ছিল ইন্ডিয়ার একজন। ও আমার দেখাশোনা করেছে যতটুকু পেরেছে। এইদিকে আমার অবস্থা দেখে বাবা মা ফোন দিয়ে আমাকে কান্না করতে করতে বলে দেশে ফিরে আসতে। দোলনকে আমরা সবাই মিলে খুঁজে বের করব। তোর বাবা অলরেডি খোঁজ চালাচ্ছে, পেয়ে যাবে, টেনশন নিস না, তুই নিজের যত্ন নে বাবা। আমার মাথায় ও জেদ চেপে গেল। সুস্থ হবার পর আবারও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম। যেই উদ্দেশ্যে গিয়েছি তা সফল করে তারপরে বাংলাদেশে ফিরবো। তার আগে না, দোলনের সাথে তখনই বোঝাপড়া করব। আমার সাথে এমন করে পালিয়ে থাকার মানে কি? সে কোথায় যাবে আমি ওকে খুঁজে বের করব। দোলনের খালামণি আশারের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে সব কথা শুনছেন। এতক্ষণ আশার বলেছে আর তিনি একটা টু শব্দও করেনি। আশারের কথা বলা শেষ হলে জোরে একটা নিঃশ্বাস নেয়। হাঁপিয়ে গেছে শেষ কথা বলতে বলতে। চোখের কোণে কখন পানি জমা হয়েছে বলতেও পারবে না। চোখ টিপ টিপ করে চোখের পানি সরানোর চেষ্টা চালায়। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিমিষে পুরোটা শেষ করে খালামণি বলল, তোমার ফ্লাইট যেদিন ছিল সেদিন দোলন সকাল সকাল বের হয়ে যায়, ভুল করে ফোনটা বাড়িতে রেখে চলে যায়। এজন্য হয়তো তুমি ওকে ফোন দিয়ে পাওনি। অনেক সময় অপেক্ষা করার পর মলিন মুখে বাড়িতে ফিরে কাঁদো কাঁদো মুখে আমাকে বলে, তুমি শেষবারের মতো দেখা না করে চলে গেছো। আমি তখন বলি হয়তো সময় পাওনি। তারপর দলীয় ফোন চেক করে দেখে সত্যি তুমি সময় পাওনি। সব জেনেও অবুঝ মেয়েটার খুব অভিমান হয়, তোমার কোনো মেসেজের রিপ্লাই দেয় না। আমিও আর জোর করি না, কারণ আমি জানি মেয়েটার বেশি সময় তোমার ওপর রাগ করে থাকতে পারবে না। অভিমান ঠিক কেটে যাবে। তোমার অ্যাবর্ট যাবার পর কয়দিন পর দোলন কারোর সাথে দেখা করতে যায়, আমি জানি না কার সাথে। আমার শুধু এইটুকু বলে গেছেন কোনো স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। সে তোমার খুব কাছের ভালোবাসার একজন মানুষ। যাওয়ার আগে যেমন খুশি ছিল তেমনই লজ্জা পেচ্ছিল মেয়েটা। দেখা করতে যাওয়ার আগে মুখটা যেমন পূর্ণিমার রাতের আকাশের মতো জ্বলজ্বল করছিল, ফিরে আসার সময় তার উল্টোটা, মুখটা কেমন অমাবস্যার রাতের মতো আধার ছেয়ে গিয়েছিল, কেমন পাগলের মতো আচরণ করছিল। তুমি নাকি তাকে ঠকিয়েছো, তুমি শেষ করে দিয়েছো। কেমন জানি পাগলামি করতে লাগলো মেয়েটা পাগলামি আরো বাড়তে থাকলো। দুলির এক কথা, এখান থেকে চলে গেলে ঠিক হয়ে যাবে। তাকে যদি বাঁচাতে চাই তাহলে যেন অন্য কোথাও যায়। এখানে থাকলে তোমার অস্তিত্ব থাকবে, এইখান থেকে চলে গেলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। শেষে উপায় না পেয়ে আমরা অন্য জায়গায় শিফট হই। দলে নিজেই তোমার সাথে সব যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দেয়। দীর্ঘ 3টা বছর নিজের সাথে নীরবে যুদ্ধ করেছে মেয়েটা, কাউকে বলতে বা বুঝতে দেয় না। কিন্তু আমি ঠিকই বুঝতে পারতাম মেয়েটার কষ্ট, কিন্তু কিছু করতে পারতাম না। কসম দিয়ে রেখেছে নিজে থেকে যেন আমি তোমার সাথে নিজ থেকে যোগাযোগ না করি, কোনো কিছু তোমাকে জানাতে বা তোমার কাছ থেকে কিছু জানতেও পারবো না। মেয়েটা আমার চোখের সামনে ধুকে ধুকে নিজের জীবনটা পার করছিল, আর আমি কিছুই করতে পারছিলাম না। 2 বছর আগে আমার ওষুধ আনতে বের হয়েছিল দলি, কিন্তু নিয়তি মেয়েটার সাথে সবকিছু বুঝি খারাপ রেখেছে। একটা কার এসে ধাক্কা দিয়ে চলে যায় আমার দলিকে। সেই থেকে যে চোখ বন্ধ করে পড়ে আছে আমার দলি, আর চোখ খোলেনি।
এখন পর্যন্ত চোখ বন্ধ করে আছে। কথাগুলো বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আশার চোখ মুখ খিচে বন্ধ করে আছে। চোখ দিয়ে এখন পানি বের হলে চলবে না, অনেক রহস্য লুকিয়ে আছে, তাকে সমাধান করতে হবে। দোলনের সাথে মিথ্যাচার ও অন্যায়কারীদের শাস্তি দিতে হবে। তার চাপা ফুলকে আগের মতো সুস্থ করে তুলতে হবে। এখন ভেঙে পড়লে চলবে না। বি স্ট্রং আশার, বি স্ট্রং বলেই আশার উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকে। আশার পিছন থেকে ডাকে দোলনের খালামণি। আশার পিছনে না ফিরে দাঁড়িয়ে যায়। খালামণি বলল, আমার মনে হয় ওই দিন তোমার ফোনের অ্যালার্মের ঘটনার রহস্য খুঁজে বের করলে, আর আমার দুলি কার সাথে দেখা করেছিল আর কি কথা হয়েছিল সেটা বের করলে সকল কিছুর সমাধান হবে। আশার কোনো প্রত্যুত্তর না দিয়ে বের হয়ে যায় সেখান থেকে। রেস্টুরেন্টে বসে দোলনের খালামণি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আশারের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চাপা ফুল গল্পের 7 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গাইস, অবশেষে কিন্তু আমরা অতীত থেকে বের হয়ে এখন বর্তমানে ফিরে এসেছি। পরবর্তী পর্বগুলো কিন্তু খুবই রহস্যে ঘেরা আর মজাদার ও ইন্টারেস্টিং। তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।